প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সিলেটে নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। তিনি জানান, সংস্কার কমিশনের রিপোর্টের পর নতুন করে রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম শুরু করবে ইসি, আর এর উপরে নির্ভর করছে নির্বাচনে কারা অংশগ্রহণ করতে পারবে। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ভোটার তালিকা হালনাগাদ ও ক্রোধশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। স্বচ্ছভাবে নির্বাচনের সব প্রস্তুতি নিতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। এ সময় কথা বলেন নির্বাচনের সময়সূচি নিয়েও। জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছে সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি এবং ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এ সময় সংসদের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন হবে কিনা তা নিয়ে সরাসরি মন্তব্য করেননি সিইসি। তবে একদিনে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন করা সম্ভব নয় বলে মনে করেন তিনি। সবগুলো নির্বাচন একদিনে করার এটা একটা আমাদের জন্য আদৌ গ্রহণযোগ্য একটা সুপারিশ নয়, এটা বাস্তবায়নযোগ্য নয়। ইসি এটাকে কোনো বাস্তবায়নযোগ্য পরামর্শ বলে মনে করে না। অনেকে আবার বলছেন জাতীয় নির্বাচনের একসাথে স্থানীয় সরকার নির্বাচনে করা যেতে পারে, এরকম পরামর্শ তৈরি দিচ্ছে। এটা ইকুয়ালি নট ইমপ্লিমেন্টেবল। একদিনের নির্বাচনের যে ধারণা, যে পরামর্শ আসছে, এটা বাস্তবায়নযোগ্য নয়, ইসির কাছে গ্রহণযোগ্য নয়। এটা পরিষ্কার। তফসিল ঘোষণার পর যেসব দলের নিবন্ধন থাকবে তাদের নিয়েই নির্বাচন আয়োজন হবে বলে জানান সিইসি। বিশেষ দলের কথা বলছেন, দেখেন আমাদের কাজগুলো যখন আমরা শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে ওদের মধ্যে একটা সুন্দর করে একটা নির্বাচন আয়োজন করা। সময় আসুক দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করবো। আমরা অপেক্ষা করব। তিনি বলেন, সব প্রবাসীদের পর্যায়ক্রমে ভোটার করা হবে। প্রথম বছরে হয়তো 100% প্রবাসীদেরকে আমরা আনতে পারবো না, বাট আমরা যাত্রা শুরু করতে চাই। ভোটার আইডি কার্ড সংশোধনের আর্থিক দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। দেশ ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছে, তবে এখনও ষড়যন্ত্র চলছে মন্তব্য করে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে এবি পার্টির প্রথম জাতীয় সম্মেলনে এই কথা জানান তিনি। সম্মেলনে দলের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু আর মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তরিক ইসলামের রিপোর্ট। প্রতিষ্ঠার 4 বছর পর প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হল আমার বাংলাদেশ পার্টির সম্মেলন। সারা দেশ থেকে আসা প্রায় 1600 ডেলিগেট ও নেতাকর্মীদের উপস্থিতিতে ঘোষণা করা হয় দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ 21 সদস্যের কমিটির। অনুষ্ঠানে গণতন্ত্রের পুনরুদ্ধারে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজনৈতিক সিদ্ধান্ত যদি ভুল হয়, কর্মপদ্ধতি যদি যথাযথভাবে বাস্তবায়ন করা না যায়, তাহলে অনেক বড় সম্ভাবনার মৃত্যু হয়। জনগণের সরকার করার আগ পর্যন্ত যেই আন্দোলন চলছে সেটা চলবে ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত একটি সঠিক রোডম্যাপ বা পরিকল্পনা আপনারা প্রকাশ করতে পারেন নাই। আনলিমিটেড কোনো কিছু ভালো না। সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনো ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকারও আহ্বান জানান তিনি। আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। আগামী 3 বছর দায়িত্ব পালন করবেন এবি পার্টির নতুন কমিটি। আওয়ামী লীগ তার অপছন্দের যে কোনো ব্যক্তিকে স্বাধীনতা বিরোধী শক্তি বানিয়ে তাকে হত্যা করত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রেস সচিব আরও বলেন, বিগত সরকারের আমলে বাংলাদেশে বড় ধরনের লুটপাট হয়েছে। এ সময় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, যদি আবার কেউ মাইনাসের রাজনীতি আনতে চায় তবে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। আমাদেরকে যে ওষুধ এনে দেওয়া, আমাদের রোগী
জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা ও পরবর্তী প্রত্যাশা নিয়ে আলোচনা সভার আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। জুলাই বিপ্লবে গণমাধ্যমের এ সময় পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, ফ্যাসিস্ট সরকার যদি আর 1 মাস সময় পেত তাহলে 25শে মার্চের মতো আরও একটি কালো রাত দেখতে হতো, যাতে টার্গেট হতো শিক্ষক ও সাংবাদিকরা। আজকে যদি আন্দোলনের অংশীদাররা, বিপ্লবের অংশীদাররা যদি মনে করে যে আমরা এমন প্রতিযোগিতায় যাব যে আমরা ওকে ম্যানেজ করবো, ও আমার থেকে বড়, ওকে বড় হতে দেবো না, বা বড় মনে করে ও আমার থেকে একটু ছোট, তাকে আমি বড় হতে দেবো না, তাহলে সে নিজেও আত্মঘাতী হবে। শেখ হাসিনা বিএনপিকে খেতে গিয়ে, বিএনপিকে গ্রাস করতে গিয়ে নিজে আত্মহত্যা করেছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, একটা চোরতন্ত্র তৈরি করেছিলেন শেখ হাসিনা। বড় বড় কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়াই ছিল তার কাজ। এখন তো আমরা চিত্রগুলো পাচ্ছি যে প্রতি বছর $16 বিলিয়ন একটা চোরতন্ত্র যে শেখ হাসিনা তৈরি করেছিলেন, সেই চোরতন্ত্রের মূল উৎপাদন ছিল বড় বড় কোম্পানিকে সে কাজ পাইয়ে দেওয়া। তার মাধ্যমে হয়তো বা কিকব্যাক নিয়েছেন। পুরো আওয়ামী বয়ানটাই হচ্ছে সে ছাড়া যারা পলিটিক্স করবে তারাই হচ্ছে এক্সট্রিমিস্ট। জুলাই আগস্টে কারা কি ভূমিকা রেখেছে তা ভালোভাবে বিশ্লেষণ করা হচ্ছে বলেও জানান তিনি। জুলাই আগস্টের স্পিরিটটা আমরা পুরোপুরি ধারণ করা শুরু করছি। আরো আমরা ডিটেলস জানবো, আমরা কারা কারা কি কি রোল প্লে করেছেন এটা আমাদের জানা দরকার আছে। যারা আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন তাদের ব্যাপারেও আমরা জানবো, খুবই ভালো রিসার্চ করে, ঘৃণা উৎপাদন করে না। আবার যারা যারা ব্রিলিয়ান্ট জার্নালিজম করেছেন, যার জার্নালিজমে দেশ উপকৃত হয়েছে, দেশে একটা গণজাগরণ তৈরি হয়েছে, তাদের ব্যাপারেও আমরা জানবো। যারা বিদেশে টাকা পাচার করেছে তারাই এখন নানা ধরনের অপপ্রচার ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন প্রেস সচিব। বেশ কিছু নিত্যপণ্য অত্যাবশ্যকীয় সেবার উপর ভ্যাট ট্যাক্স বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন ধারণ আরও অসহনীয় হয়ে পড়বে, ব্যবসা বাণিজ্য বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এর ফলে অন্তর্বর্তী সরকারের উপর ক্ষুব্ধ হয়ে জনগণ রাজপথেও নামতে পারে। রিজভী বলেন, সংস্কারের নামে জাতীয় নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সংশোধিত পাঠ্য বইয়ে এখনও নানা অসঙ্গতি রয়ে গেছে। পাঠ্য বইয়ে সঠিক ও নিরপেক্ষ ইতিহাস সংযোজনের আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র। মরার উপর খাড়ার ঘা হিসাবে চলতি 2024-25 অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। তাতে দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরেক দফা বাড়ছে সাধারণ মানুষের। এমনিতেই মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। সেখানে জীবন রক্ষা করে ওষুধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ, বিস্কুট, আচার, টমেটো কেচাপ বা সস, জুস, টিস্যু পেপার, ফলমূল, সাবান, ডিটারজেন্ট পাউডার, মিষ্টি এবং চপ্পলের উপর ভ্যাট হার বৃদ্ধি মধ্যম ও নিম্ন আয়ের মানুষকে আরও চাপে ফেলবে। আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিএনপি একা নয়, জাতীয় ঐক্যের সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অ্যালায়েন্স ফর ট্রান্সফরমেশন আয়োজিত রাষ্ট্র সংস্কারের 31 দফা নিয়ে আলোচনায় তিনি বলেন, জাতীয় সরকারের মাধ্যমে 31 দফা বাস্তবায়ন করবে বিএনপি। আমির খসরু বলেন, নতুন বাংলাদেশ হবে সবার, যেখানে মতের পার্থক্য থাকলেও কোনো বিভাজন থাকবে না। মেধাভিত্তিক রাজনীতিতে গুরুত্ব দিয়ে তরুণ নেতৃত্বকে সামনে আনতে চায় বিএনপি। উন্নয়নের নামে দেশ খালি করা হয়েছে, তাই এখন ভ্যাট ট্যাক্স বাড়ানো হচ্ছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে বিগত 2 বারের মতো রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পদক্ষেপ নেবে। এটাই হতে হবে বাংলাদেশের আগামী দিনের ভিত্তি, দ্য ডিক্লারেশন অফ ইউনিভার্সাল হিউম্যান রাইটস। এর মধ্যে নাগরিকের প্রত্যেকটি রাইট, প্রত্যেকটি অধিকার এই ডিক্লারেশনের মধ্যে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে। আমরা যদি শুধু এটাই ফলো করি, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউনাইটেড নেশনসের, আমরা যদি এটা রাজনীতিবিদরা যদি এটা মাথায় রাখি, আগামী দিনের দেশ পরিচালনায় রাজনীতিতে বাংলাদেশ, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলাদেশ আমরা করতে পারি।
রোডম্যাপ প্রকাশ হলে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন রাজনৈতিক অস্থিরতা কেটে যাওয়ার পাশাপাশি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্সের প্রবাহ বেড়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। রাজধানীতে এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, গত 5 মাসে দেশে রেমিটেন্স বেড়েছে 3 বিলিয়ন আর রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে বলে মনে করেন তিনি। টাকার যে পাচারটা ছিল সেটা বন্ধ হয়েছে, অর্থাৎ গুড গভর্নেন্স দেশে ফিরে আসাতে দেশের অর্থনীতিতে নেট রিটেনশনটা বেড়ে গেছে, আমাদের নেট প্রবাহ যেটা সেটা বেড়ে গেছে, যেটা দুবাই থেকেই পাচার হয়ে যেত হুন্ডির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, সেই জায়গাটায় আমাদের একটা উন্নতি আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের মতো অর্থ পাচার ও লুটপাটের ঘটনা পৃথিবীতে বিরল বলেও জানান গভর্নর। তিনি বলেন, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার অপপ্রচার রুখতে প্রবাসীদের সহযোগিতার আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তাদের প্রতি হয়রানির দায় স্বীকার করেন। বলেন, দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে। আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন। আমাদের লক্ষ্য তো একটা যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবেন। প্রবাসীদের দেশীয় রাজনৈতিক দলাদলিতে লিপ্ত না থেকে বিদেশে স্থানীয় রাজনীতির সাথে জড়িত হওয়ারও আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা।